শুনলাম সারা রাত জেগেছিলি। কে বললো? দারোয়ান কাকা, তোর রুমের লাইট অন ছিল নাকি? হুম। চাই চিনি এত বেশি দিয়েছিস কেন? বেশি হয়ে গেছে, দে, বদলে এনে দিচ্ছি। না থাক। চায়ে চিনির পরিমাণটা ঠিকই আছে, শুধুমাত্র প্রসঙ্গ বদলাতে কথাটা বলেছে অভিরাজ। লাবণ্য ক্লোজেট খুলে দেখলো সব এলোমেলো হয়ে আছে। সে সবগুলো গুছিয়ে দিল। তুই বিয়ে করছিস কবে? যেদিন ইচ্ছে হবে। সবার মতো তুইও পাগল হয়েছিস লাবণ্য। বয়স তো বেড়ে যাচ্ছে। সবে 26। তোর জন্য পাত্র দেখছি আমি। কবে আসবে বল? মানা করে দে। লাবণ্য, শেষমেশ বিয়ে না করার পরিকল্পনা করিস না। আমার কথা ছাড়, তোর কথা বল, কবে বিয়ে করবি? তুই রাজি থাকলে আজই করবো। মৃদু হাসলো লাবণ্য। অভিরাজ বরাবরই এইসব কথা বলে থাকে, অথচ এর কোনোটাই সত্য নয়, সবটাই মজার ছলে। কোকোর খিদে পেয়েছে। দরজার কাছ থেকে কথাটা বললো ও শশী। বসা থেকে উঠে দাঁড়ালো অভিরাজ। ভেতরে এসো শশী। কোকো খাবারের জন্য খুব লাফাচ্ছে। অভি উঠতে যেতে বাধা দিল লাবণ্য। হাতে থাকা বইগুলো বুক শেলফে রেখে বলল, আমি যাচ্ছি, তুই বস। অশুষের চোখে এখনো ঘুম, সম্ভবত কোকোর চেঁচামেচিতে ঘুম ভেঙেছে। ছিমছাম শরীরে লেপটে থাকা জামাটা বেশ অগোছালো হয়ে আছে। কাছে এলো অভিরাজ, হাতের জামাটা গুছিয়ে দিয়ে শুধালো, ঘুমাওনি একদম? ঘুমিয়েছি তো। চোখ ফোলা ফোলা লাগছে যে। হাতের জামাটা গুটিয়ে দিয়ে শুধালো। অশুষি বিষয়টা গোপন করলো। গত রাতে বেশ কান্না করেছে সে, মাকে ভীষণ স্মরণ হচ্ছিল তার। অভি মুখ দেখে খুব একটা বুঝতে পারল না। সে ভাবলো মেয়েটির ঘুমের সমস্যা, রেস্ট নেওয়ার জন্য রুমে পাঠিয়ে দিল। 2 ঘন্টা পর ঘুম থেকে উঠল অশুষি। ততক্ষণে বেরিয়ে পড়েছে অভিরাজ। হসপিটালটা ওর বাবার আসাদের। ওনার ইচ্ছে ছিল ছেলেকে ডাক্তার বানাবেন, কিন্তু ছেলে আবার ডাক্তার হতে নারাজ। অবশ্য ওনার শখ পূরণ করেছে ভাতিজি লাবণ্য। অভিরাজ আর লাবণ্যর মাঝে বন্ধুত্ব খুব ভালো হওয়ার দরুন সবাই ভেবেছিল একটা সম্পর্ক তৈরি হবে, কিন্তু তেমন কিছুই হয়নি। দীর্ঘদিন একে অপরের খেয়াল রাখলেও প্রণয়টা ঠিক হয়ে ওঠেনি। শশী অভিরাজের রুমে এসে বসে রইল। এই রুমের সবকিছুই ওর আপন লাগে। রুমের এক পাশের দেয়ালে অভিরাজের বিশাল এক ছবি টাঙানো। সেটা দেখতে কোনো হিরোর থেকে কম নয়। খুঁটে খুঁটে দেখছে সে। ও শশী, কি করছো? নাস্তা করবে না? ছোঁয়া তাকে খুঁজতে এসেছিল। মেয়েটাকে পুরো বাড়ি খুঁজেও যখন পাওয়া গেল না, তখন অভির রুমে এসেছে সে। জানো, সবাই খুব ভয় পেয়েছে। কেন? তুমি কোথাও নেই। আমি তো এখানেই ছিলাম। অভি ভাইয়ার রুমে তো কেউ আসে না, তাই ওখানটা খোঁজা হয়নি। তুমি তো নাস্তা করোনি, আসো আমার সাথে। ছোঁয়া প্রয়োজন মতো নাস্তা দিল। ছোট আলুর তরকারির সাথে লুচি করা হয়েছে। এই বাড়িতে লুচির তরকারিটা বেশ পছন্দের খাবার। তেল চিটচিটে হওয়ায় একটা লুচিও খেতে পারল না শশী। মেয়েটা একটু বেশি স্বাস্থ্য সচেতন। তাকে গরম গরম চা দেওয়া হলো। ছোঁয়া সমস্ত কিছু তদারকি করছে। লাবণ্য তাকে বিশেষভাবে শশীর খেয়াল রাখতে বলেছে। পুরো বিকেলেও অভি কিংবা লাবণ্য দেখা পেল না শশী। এই বাড়িতে ওর নিকট সব থেকে পরিচিত ওরাই। সারাদিনে কারোর সাথেই কথা বলল না সে, এমনকি কোকো খাবারের বায়না করলেও না। কোকো এখন কোথায় আছে তাও জানে না শশী। অভি কিংবা লাবণ্য না থাকায় তার মন ভীষণ খারাপ। কার কথা হচ্ছে? ঈশানকে পেয়ে ভালো লাগছে শশী। সে নিজের পাশটা খালি করে দিল। লেট মি গেস। ব্রোয়ের কথা হচ্ছে? নো। তাহলে? কারো না। তুমি কোথায় গিয়েছিলে? আমি তো ভব ঘুরে সারাক্ষণ ঘুরে বেড়াই। আমাকে নিলে না কেন? তুমি যেতে চাও? হ্যাঁ। এখন যাবে? শশীকে নিয়ে বেরিয়ে পড়লো ঈশান। সেটাকে প্রথম থেকে ভালো লাগে শশীর, বিশেষ করে ওর কথা বলার ধরন। সন্ধ্যা থেকে তুমুল বৃষ্টি, আর বৃষ্টি হলেই অভি হৃদয়ে শশী এসে ঝড় তুলে। সে নিজের মনকে আটকাতে পারে না কিছুতেই। তার শরীর কিছুটা সুস্থ হয়েছে। লাবণ্য এত যত্ন নিয়েছে যে কঠিন রোগও হার মেনে নিয়েছে। বৃষ্টির এই আবহাওয়ায় স্যুপ নিয়ে এলো লাবণ্য। গরম গরম স্যুপ মুখে দিচ্ছে অভিরাজ। লাবণ্য, তুই কি আজকাল খাবারে কম লবণ দিচ্ছিস? এত পানসে লাগছে কেন? ঔষধের প্রভাব আর শারীরিক অসুস্থতার জন্যই খাবারের স্বাদ পাচ্ছিস না। ভুল বলি। ভুল। বৃষ্টির রাতে শশীর একটু স্যুপ না পেলে আমার মন ভরতো না। আজও তেমনই লাগছে, এখনো তাজা সব অনুভূতি। হতাশ হয়ে তাকালো লাবণ্য। অভিরাজের প্রতিটা বাক্যে শশী। সে এ বিষয়ে আলাপ করলো না আর। সুস্থতার জন্যই কিনা সবটুকু স্যুপ শেষ করলো অভিরাজ।
তারপর বারান্দায় এসে বৃষ্টি দেখতে লাগলো। অতীত হসপিটালের কাজ শেষ করে ফিরতে বেশ রাত হয়ে গেল। বাইরের পরিবেশও ভালো নয়, বৃষ্টির কারণে বেশ ভোগান্তি গিয়েছে। লাবণ্য নিজের আগেই অভিরাজের মাথা মুছতে লাগলো। তোর এত কেয়ারের জন্যই সবাই ভাবে আমাদের মাঝে কিছু আছে। ভাবুক। ও শশী কি ঘুমিয়ে পড়েছে? সবে 10টা বাজে, মেয়েটা এত দ্রুত ঘুমাবে না। ওকে আমার ঘরে পাঠিয়ে দিস, একটা জিনিস আছে। সোফায় শুয়ে আছে কোকো। এই আবহাওয়ায় ঘুমটা বেশ ভালোই হয়। কোকোকে কোলে তুলে নিল অভি। তোর বন্ধুকে রেখে ঘুমাচ্ছিস কোকো? তুই তো ভারী দুষ্টু। মিউ মিউ করে উঠল বিড়ালটি। পিঠে হাত বুলিয়ে দিচ্ছে অভিরাজ। আগে থেকেই কোকোর খাবার তৈরি করা ছিল, সেটা খেতে দিয়ে নিজ ঘরে এসেছে ফ্রেশ হতে। অমন সময় একটা হুলস্থুল লেগে গেল। বাড়িতে নেই উশুশি, নেই ঈশানও। দারুণের সাথে কথা বলে জানতে পারলো সন্ধ্যার দিকে দুজনে বেরিয়েছে। বাড়ির সবাই ছোঁয়ার বিয়ে নিয়ে ব্যস্ত, তাই কেউ খেয়াল করেনি। অভিরাজের লড়ে চিন্তার দেখা। লাবণ্য ঈশানকে কল করেও পাচ্ছে না, বারবার লাইন ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। এদিকে অভিরাজের শরীর কাঁপছে, মেয়েটিকে একদমই আড়াল করতে চায় না সে। অনেকক্ষণ চেষ্টার পর ঈশানের ফোনে কল লাগলো। খুব একটা কথা বলতে পারল না। যতটুকু বুঝলো ওরা বৃষ্টিতে আটকে গেছে, গাড়ি নিয়ে বের হয়নি, আর আশেপাশে এখন গাড়িও নেই। ঝড়ের পরিমাণটা বেড়ে গেছে। অভিরাজ তখনই বের হতে গেল। এখন কোথায় যাচ্ছিস তুই? রাত 11টা বাজে মা। ড্রাইভারকে পাঠাচ্ছি, তুই শান্ত হয়ে বস। না মা, আমি না গেলে হবে না। অভি বাবা শোন। ওকে যেতে দাও বড় আম্মু, জানোই তো কেমন জেদি। অভিরাজ তখনই বের হতে গেল। এই ঝড়ের মধ্যে উন্মাদের মতো গাড়ি চালাচ্ছে অভিরাজ। এরই মধ্যে রেডিওতে বিপদ সংকেত দেওয়া হচ্ছে। উত্তরের হাওয়া ভীষণ অশান্ত, হুট করে উঠেছে ঝড়টা। আধ ঘন্টার পর 10 মিনিটে পৌঁছে গেল অভিরাজ। এসে দেখলো ভিজে একাকার ঐশুষি, তার শরীরে লেপ্টে আছে পাতলা ফ্রকটি। ঝড়ের রাতে সোডিয়ামের আলোতে উন্মুক্ত হাঁটু অনেক বেশি আকর্ষণীয় লাগছে। তার বাদামি রঙা চুল যেন পিনাট বাটার। এই সময় অভির ভেতরটা রাগে উত্তপ্ত হলেও সে কিচ্ছু বলল না। দুজনকে নিয়ে বাড়ি ফিরল, তারপর সোজা চলে গেল মেজ ঘরে। একটা কথাও বলেনি। ঐশুষি অতশত না বুঝলেও ব্যাপারটা ধরতে পারল ঈশান। তার ধারণা সঠিক হলে বিষয়টা মন্দ হয় না। 48 ঘন্টা ঐশুষির সাথে দেখা হয়নি অভিরাজের। ইচ্ছে করে 2 দিন বাড়ি ফিরেনি সে। লাবণ্যর কাছে এ বিষয়ে প্রশ্ন করতেও বিব্রত বোধ হচ্ছে। কোকোকে নিয়ে সারাক্ষণ ঘরে বসে থাকে সে, ঘুমিয়ে থাকে, নয়তো বারান্দায় বসে দোলনায় দোল খায়। এই 2 দিনে ঐশুষির শারীরিক সৌন্দর্য কিছুটা কমে এসেছে। তার চোখ কোটরে ঢুকে গিয়েছে। সেদিন রাতের পর অভির অভিমান, রাগ কিছু স্পষ্ট ছিল না ওর নিকট। তবে 48 ঘন্টার উপলব্ধি করেছে এক নীরব ঝড়। ছেলেটা তার উপর রেগেই এমনটা করেছে। অভিকে না দেখতে পেয়ে ঐশুষির সময় যাচ্ছে না। ছেলেটার সাথে একটু কথা বলার জন্য মন আনচান করছে, অথচ একটা সময় পর কারোর সাথে দেখা হবে না তার। সবাই এত আপন হয়ে যাচ্ছে যে ঐশুষি পুরোপুরি ভেঙে পড়লো, লুকিয়ে কান্না করলো কিছু সময়। নিচে নেমে এসে দেখলো ছোঁয়ার শ্বশুর বাড়ির থেকে লোক এসেছে। অন্য পাশে পাঞ্চিং ব্যাগে লাগাতার পাঞ্চ করছে ঈশান। তার এই দুঃখের কারণ খুব করে অনুভব করলো ঐশুষি। পাঞ্চ করলে দুঃখ কমে? সবারটা তো জানি না, তবে আমার কমে। আমি ট্রাই করতে চাই। তোমার এই নরম তুলতুলে হাত আমার পাঞ্চ ব্যাগে পড়লে পাঞ্চ ব্যাগও লজ্জায় মুখ লুকাবে। এমন করে কেন বলো? জানো না আমার উপর কি ঝড় উঠেছে? ঝড়? ইয়া ঝড়। লেট মি টেল ইউ ব্রো, 2 দিন ধরে বাড়ি নেই, কারণ আমি তোমাকে রাতে নিয়ে বেরিয়েছিলাম, আর বৃষ্টির রাতে তোমাকে নিয়ে বাইরে ছিলাম। ব্রো আমাকে চোখের ইশারাতে সব বুঝিয়ে দিয়েছে। কি বুঝিয়েছে? এই যে তোমাকে ব্রো কতটা ভালোবাসে। একেবারে ধপ করে উঠলো ঐশুষির বুক। সে সাথে সাথে আশেপাশে তাকালো। ঈশান মৃদু হেসে বলল, কাউকে বলবে না, একটা সিক্রেট বলি। হুম। ব্রো ইজ ইন লাভ উইথ ইউ। ইউ নো হোয়াট? এটা আমি আর ব্রো ছাড়া কেউ জানে না। ইট ইজ ভেরি সিক্রেট, মনে রাখবি কিন্তু। মাথা তুলল ঐশুষি। সে 15 বছর বয়সী একটি কিশোরী। বাংলাদেশের সংস্কৃতির মধ্যে বড় হয়নি, এখানকার মানুষের চোখের ভাষা বুঝতে অসুবিধা হয়। তবে এই মুহূর্তে তার মনে হচ্ছে অভি তাকে ভালোবাসে। আসলে কি তেমন? 51তম ঘন্টায় এসে অভিকে দেখতে পেল ঐশুষি। সেটা গাড়ি দেখতে পেয়ে ছুটে এসেছে সে। সরাসরি চোখাচোখি হলেও দুজনার। খুব ভোর তখন। ওর ফোলা দুটি চোখ, নরম তুলতুলে গাল আর এলোমেলো চুল
উপেক্ষা করার মতো শক্তি কিংবা ইচ্ছে কোনোটাই নেই অভিরাজে। সে মৃদু হেসে বলল। কেমন আছো শশী? এই প্রশ্নের উত্তর দিল না মেয়েটি, উল্টো প্রশ্ন করল। আপনি রাগ করেছেন? রাগ করেছি? কে বলেছে? না হলে বাড়ি কেন ফেরেননি? অনেক চাপ ছিল বাবা, জানোই তো, হসপিটাল সামলানো মুখের কথা না। এর আগেও তো চাপ ছিল, তখন তো এমন করেনি। সত্যি এবার বেশি চাপ ছিল। ঐশ্বর্যকে বোঝানো গেল না, সে ভীষণ আদরে একটি মেয়ে। হাতে থাকা ব্যাগপত্র টেবিলে রেখে মেয়েটির গাল স্পর্শ করলে অভিরাজ। কি হয়েছে জেদিমের? মিস্টার রাগী রাগ করেছে। তাহলে তো জেদিমের জেদ করার কথা, কিন্তু জেদিমে তো কান্না করছে। কারণ যেদি মেয়ে এখন ভালো হয়ে গেছে। ভালো মেয়েরা বুঝি কান্না করে? না, ভালো মেয়েরা শুধু কষ্ট পায়। ঐশ্বর্যী নাক টেনে উত্তর করছিল। অভিরাজের বেশ খারাপ লাগছে। মেয়েটির কপালে থাকা চুল গুছিয়ে দিল সে। আচ্ছা বাবা, রাগ করছি না। সেদিনের জন্য সরি, আর কখনো যাব না। যাওয়া তো সমস্যা নয় উশসী, সমস্যা হচ্ছে ঝড়ের রাতে বাইরে থাকা। জানো তো কত রকমের সমস্যা অপেক্ষা করে। সরি। দুঃখ প্রকাশের কিছু নেই, আমি ভুলে যাই তুমি একটা বাচ্চা। বাচ্চা না, আমি বড় মানুষ। ঠিক আছে বুড়ো মানুষ, এবার আমার সাথে আসেন তো। মেয়েটিকে সাথে করে নিজের রুমে এলো অভিরাজ। ঈশানের বলা কথাগুলো খুব করে মনে হচ্ছে ঐশ্বর্যীর। সেই থেকে সে খুব বেশি উতলা হয়ে আছে। তার আচরণেও কেমন যেন পরিবর্তন এসেছে। অভিরাজের সামনে বাচ্চাদের মতো করতে ইচ্ছে করছে। অভি গায়ের কোটটা খুলে রেখে বলল। তুমি কি কান্না করেছো? ঐশ্বর্যী এবার স্বীকার করে নিল, সে সত্যি খুব কেঁদেছে। অভি কিছুটা ঝুঁকে মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিল। কান্না করার কিছু হয়নি বোকা, তোমার জন্য একটা গুড নিউজ হয়েছে। গুড নিউজ? তোমরা যে লোকের আন্ডারে ঢাকা সিটিতে এসেছো তার ঠিকানা পাওয়া গেছে। এটা সত্যি দারুণ একটা সংবাদ, অথচ বিন্দুমাত্র খুশি হতে পারছে না ঐশ্বর্যী। তার মনে হচ্ছে যত দিন পেরোচ্ছে অভির থেকে তত দূরে সরতে হচ্ছে। এভাবে চললে সে সত্যি মরে যাবে সে। তার ভেতরে যে অনুভূতি করা নাড়ছে তা ক্রমশই ভয়ঙ্কর হচ্ছে। অভিরাজের বাহুতে ঘুমিয়ে পড়েছে ঐশ্বর্যী। মেয়েটির বয়স অনুযায়ী বেশ লম্বাটে, তবুও সেই অভির বুকের কাছেই ঠেকে মাথাটা। বাদামি রঙা চুলগুলোতে হাত গুলিয়ে দিয়েছে অভি। এটা পুরোই অজান্তে করা। কিয়ৎক্ষণ বাদে পাখির গুঞ্জন বন্ধ হয়ে গেল। ঘড়ির কাঁটায় 6:30 বাজে। আর কেউ না এলেও লাবণ্য আসবেই নিশ্চিত। সে চাচ্ছে না তার আর ঐশ্বর্যীর এই মুহূর্তটা অন্য কারো নজরে লাগুক। সেই কারণে কিনা মেয়েটিকে বিছানায় শুয়ে দিয়ে ফ্রেশ হয়ে এলো। তোয়ালে দিয়ে মুখ মুছে নিতেই লাবণ্যের দেখা। কখন এলি? একটু আগে। ও শশী এখানে এসে ঘুমিয়েছে? হুম। আমি ভাবলাম কোথায় না কোথায় ঘুরে বেড়াচ্ছে। কোকো ভীষণ জ্বালিয়েছে গত রাতে। সাহসা এমন করে না প্রাণীটা। কোনো সমস্যা দেখেছিস? তবে চেক আপ করিয়ে আনলে ভালো হয়। ভালো কথা, উশসীর ফ্যামিলির লোকাল এক আত্মীয়র বাড়ির ঠিকানা পেয়েছি, তবে লাভ কতটুকু হবে বলতে পারছি না। চিন্তা করিস না, কিছু একটা হবেই। হুট করেই চায়ের কথা মনে হলো লাবণ্যের। সে চা আনতে যেতে মেয়েটির পাশে বসলো অভিরাজ। তার বড় হাতের বৃদ্ধা আঙ্গুলি দিয়ে মেয়েটির নরম গাল স্পর্শ করলো। একটা অন্যরকম সুখ রয়েছে এই মেয়েটির মাঝে। অভি ব্যাকুল হয়ে পড়লো। সে ইচ্ছে করেই সবকিছুতেই ঢিল দিয়েছে। তার মন চায় না ঐশ্বর্যী ফিরে যাক, অথচ তার এই চাওয়াটা খুবই অন্যায়। ঈশানার ছোঁয়ার ব্যাপারটা ঐশ্বর্যীর নিকট রোমাঞ্চিত, সাথে বেশ দুঃখেরও। তার মনে খুব বেশি মায়া জন্মেছে। 15 বছরের জীবনে অনেক ছেলে মেয়ে শারীরিক মেলামেশা দেখেছে সে, তবে ভালোবাসা খুব একটা দেখা হয়ে ওঠেনি। তাই হয়তো বিষয়গুলো ওকে বেশ আকর্ষণ করছে। কোকোর খাবারের বাটিটা ভেঙে গেছে, সেই থেকে মন খারাপ করে আছে ঐশ্বর্যী। অন্য মনস্ক থাকায় বাটিটা পড়ে গেল। বাড়ির পরিচারিকা এই নিয়ে বেশ কথা শুনিয়েছে তাকে। বিষয়টা ঐশ্বর্যীর খুব খারাপ লেগেছে, অথচ এমন ভুল হতেই পারে, এটা খুবই সাধারণ একটা বিষয়। ঐশ্বর্যী বিষয়টা গোপন করে গেলেও ঈশান ঠিকই জানতে পারল। সে আবার সেই পরিচারিকাকে কথা শোনালো। দীর্ঘদিন সিনহা বাড়িতে কাজ করছে ফরিনা নামের মহিলাটি। সেজন্যই সবকিছুতেই অধিকার বোধটা বেশি, কিন্তু ঐশ্বর্যীকে বকার মতো অধিকার যে তার নেই সে একদমই ভুলে বসেছিল। ঐশ্বর্যীকে শুরু থেকে পছন্দ করে না সে। এর প্রধান কারণ ঐশ্বর্যী সর্বদা হাঁটুসম জামা কাপড় পরিধান করে।
মেয়েটি অত্যধিক রূপবতী। তার মধ্যে বাড়িতে এতগুলো পুরুষ মানুষ, এভাবে ঠ্যাংনা দেখিয়ে বেড়ালেই নয়। ব্যাপারটা কথায় কথায় উঠে এলো। ঐশী এতে খুব বেশি কষ্ট পেয়েছে। প্রতিটা দেশেরই একটা নিজস্ব ও স্বাভাবিক কালচার রয়েছে। সে অনুযায়ী জামা কাপড় পরিধান করে এসেছে ঐশী। তাই বলে তার সম্পর্কে এমন সব কল্পনা করবে তা ভাবতেও পারে না সে। তার কষ্টটা ঈশান অনুভব করতে পারলো। বোকা, কষ্ট পেও না। দেখো, আমাদের কান্ট্রির একটা কালচার আর তোমাদের কান্ট্রিতে আরেকটা, তাই সবাই সবটা নিতে পারে না। বুঝতে পেরেছি। কষ্ট পেও না। ঐশীর মন ভালো করতে ঈশান শুধালো। ব্রোকে বলেছিলে কিছু? কি বলবো? ভালোবাসার কথা? না। উফ, এখনো বলনি? আজই বলবে কেমন? ঠিক আছে। ঐশীর মন ভালো করতে ওকে নিয়ে গেমিং রুমে গেল ঈশান। এই গেমিং রুমে বসে এক সময় চুটিয়ে গেম খেলতো অভিরাজ। সময়ের সাথে সাথে পরিত্যক্ত হয়ে উঠেছে জিনিসগুলো দেখছিল ঐশী। ঈশানের কল আসায় সে বলল, চলে এসো শশী, আমাদের যেতে হবে। ঈশান চলে গেলেও থেকে গেল ঐশী। সে সবগুলো জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। ঐশীর কোনো রকম ফোবিয়া নেই, তবুও রুমের দরজাটা বন্ধ দেখেই ভীত হয়ে পড়ল। সাউন্ডপ্রুফ রুম হওয়াতে চেঁচিয়েও কাজ হচ্ছে না। ঈশানের কথা অনুযায়ী সপ্তাহে এই রুম খোলা হয় না। এর মানে দাঁড়ায় সে আটকে গেছে। ঘটনাটা কল্পনা করতেই গলা শুকিয়ে এলো, শরীর ক্লান্ত হতে লাগলো। একটা সময় জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লো মেঝেতে। ঈশানের মাঝে বেশ অপরাধবোধ কাজ করছে। ঐশী কি করে লক হয়ে গেল সে জানে না। বন্ধুর কল পেয়ে বের হতে হয়েছিল তাকে। প্রায় 1.5 ঘন্টা জ্ঞান শূন্য হয়েছিল ঐশী। তাকে উদ্ধার করা হয়েছে কিছু সময় পূর্বেই। অভিরাজ খবরটা পেয়েই গাড়ি ঘুরিয়ে নিয়েছে। লাবণ্য শারীরিক স্বাস্থ্য চেক আপ করছে। সকলেই বেশ চিন্তিত। সকালে ফরিনা ঐশীর প্রতি কিছু মন্তব্য করেছিল, সেজন্য বেশ বকাও খেয়েছে। সকালে দোষটা তার উপর দেবে এমন একটা ভাব চলে এসেছে। তাই সে কান্না করছে তখন থেকে। ঈশান সব থেকে বেশি বিরক্ত হলো। তাকে বের হতে বলে লাবণ্যর নিকট বসলো। ভয় পেয়ে জ্ঞান হারিয়েছে, তাই না রে? হ্যাঁ, ওকে রেখে কেন বের হয়েছিস? আমি খেয়াল করিনি। অভি এসে দেখিস, খুব বকবে। একটা মন খারাপের সুর নেমিল লাবণ্যের কণ্ঠে। অভিরাজ এসে সত্যি ঈশানকে বেশ বকাঝকা করলো। ঈশানও চুপ ছিল। তার দোষের কারণে ঐশীর এই অবস্থা। ছোঁয়ার পাশ দিয়ে যাচ্ছিল ঈশান। মেয়েটা হুট করেই ওর হাতটা টেনে ধরলো। ভাইয়ার কথায় কষ্ট পেও না। ঠিক আছে। ঈশান চলে যেতেই আমিনা বললেন, ছোট ভাইয়ের সাথে এমন ব্যবহার কেন করলে অভি? সেটার কারণ তো জানোই মা। তাই বলে এক ঘর লোকের সামনে? ও জানে আমি কেমন। ভাইকে সরি বলবে। বলবো। আমিনা ঐশীর জন্য হলুদ দেওয়া দুধ পাঠালেন। এর মধ্যেই ফরিনার বলা কথাগুলো কানে এলো অভিরাজের। সে ভ্রুকুটি করে বলল, বাড়ির সবাই তখন কি করছিলে? কেউ শুনতে পায়নি তো। ঈশান একটু শুনেছিল, পরে আন্টির সাথে বেশ রাগারাগি করেছে। বাদ দে, বয়স্ক মানুষ। পুরো মেজাজ গরম হয়ে গেল অভিরাজের। সে কষ্ট নিয়ে ঐশীর দিকে তাকালো। মেয়েটা সবার সাথে ঠিকঠাক মানিয়ে উঠতে পারেনি, আর সে কিনা ভবিষ্যৎ কল্পনাও করে নিয়েছে। বিকেলের দিকে সুস্থ হলো ঐশী। টেরেসে সকলের আড্ডা চলছিল। সেখানে ঈশানও রয়েছে। ঈশানের ব্যাপারটা শুনে বেশ কষ্ট পেয়েছে ঐশী। অভি শুধু শুধু ছেলেটাকে বকা দিয়েছে, তাই টেরেসে না গিয়ে সোজা অভির রুমে এলো। ছেলেটা তখন সবে গোসল করেছে। উন্মুক্ত বুকটা নজরে আসতেই ধক করে উঠল কিশোরী মেয়েটির হৃদয়। উঠে গেছো? এদিকে আসো। মেয়েটির নিকটে সে দরজা লাগিয়ে দিল অভিরাজ। সে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করবে এখন। কেমন লাগছে? ভালো। একটা কথা জিজ্ঞেস করবো, একদম সত্যি বলবে। হুম। তুমি কিভাবে গেমিং রুমে লক হলে? জানি না, আমি তো সব দেখছিলাম। ঐশী যে মিথ্যে বলছে না তার চোখ দেখেই বুঝতে পারলো অভিরাজ। হয়তো সে একটু বেশি ভাবছিল, তবে এতটুকু অনুভব করেছে বাড়ির সবাই মেয়েটিকে তেমন আপন করে নিতে পারেনি। আর না ঐশী পেরেছে। একটা তপ্ত নিঃশ্বাসে এই রুমটা কেমন গুমট হয়ে এলো। ঐশী বেশ করুণ সুরে বলল, ঈশানকে বকা দিয়েছেন? হুম। ফ্রেন্ডের কোনো দোষ ছিল না। আমাকে সে বের হতে বলেছিল, আমি অন্যমনস্ক হয়ে বের হইনি। জানি। তবু কেন বকেছেন? কারণ দায়িত্ব জ্ঞানহীনতা। আমার খুব খারাপ লাগছে। ফ্রেন্ড শুধু শুধু বকা খেলো। এখন কি করলে খুশি হবে তুমি? ঈশানকে ডেকে দুঃখ প্রকাশ করবেন? আচ্ছা করব, তবে গোমরা মুখ করে থাকলে তোমায় বকা দিব। ঐশী বার ঠোঁট প্রসারিত করলো। অভি উঠে গিয়ে টি শার্টটা পরে নিয়েছে। খাবে? চলো। আপনাকে একটা কথা বলার ছিল। পরে বললে হয় না? না, এক্ষুনি বলবো। ঠিক আছে বলো, শুনছি আমি।
শরীরে কড়া সুগন্ধি দিচ্ছে অভিরাজ, যার মাতাল করা সুবাস একবার অনুভব করলো পৌশুষী, আর পর মুহূর্তেই নিজেকে গুছিয়ে শুধালো। আপনি আমায় ভালোবাসেন? কে বললো? ফ্রেন্ড বলেছে। এটা নাকি টপ সিক্রেট। সিক্রেট জিনিস বলতে নেই, জানো না? জানি তো। তাহলে বললে যে? আমি কিন্তু উত্তর পাইনি। তোমার কি মনে হয়? বুঝতে পারছি না। যেদিন বুঝতে পারবে সেদিন উত্তর দিব। ঐশীকে আর একটা প্রশ্ন করারও সুযোগ দিল না অভিরাজ। মেয়েটিকে নিয়ে সোজা ডাইনিং এ এসে বসেছে। আজ ঐশীর পছন্দের কিছু স্ন্যাক্স অর্ডার করা হয়েছে। ঐশীকে দেখলেই বৃষ্টির ছোট ছোট বিন্দুর কথা স্মরণ হয়। তাকে কখনো বা ভোরের প্রথম আলোর মতো লাগে। তার বাদামি রঙের চুলগুলো কখনো কখনো পিনাট বাটার হয়ে ধরা দেয়। তার মসৃণতায় চোখ জুড়িয়ে যায়। মেয়েটি নানান রূপে অভিরাজের চোখে ধরা দেয়। সে কিছুতেই এই ভাবনাগুলো সরাতে পারে না। অথচ শুরুর দিকে দুজনের মাঝে কতই না দূরত্ব ছিল। একে অপরের প্রতি ছিল বিতৃষ্ণা। সেই দুজনেই কিনা আজ একে অপরের অনুভূতি মাখতে চায়। অভিরাজের হৃদয়ের ভেতরে থাকা সব নিঃশ্বাসগুলো কেমন ভারী হয়ে উঠেছে। তীব্র বেদনা হচ্ছে বুকে, যে বেদনার নাম ঔষুষী। রাতের আধারে মেয়েটিকে একটাবার দেখার প্রবল বাসনা থেকে লাবণ্যের নিকট এলো সে। মেয়েটি এসে কবে ঘুমিয়ে চল ইনিয়ে বিনিয়ে কিছু কথা বলে চলে গেল অভিরাজ। তার ভেতরে জ্বলতে থাকা দাবানল নিভে গেছে। বুকে এখন চন্দন কাঠের সুবাস ঠেকছে। রাতের ঘুমটা বেশ ভালো হলো। সকাল সকাল ঈশার আর সে জিম করছিল। সরি। ব্রো, তুমি সরি বলছো কেন? সরি তো আমি। আমার বোঝা উচিত ছিল, একান্তেও বোঝাতে পারতাম তোকে। এটা কোনো বিষয় না। উশসী তোর সাথে বেশ মানিয়ে নিয়েছে। হ্যাঁ, মেয়েটাকে দেখলেই আপন আমার মনে হয়, অথচ কিছুদিন পরেই চলে যাবে। এই যন্ত্রণাটা অভিরাজকে প্রতি মুহূর্তেই পীড়া দেয়। ঈশান ভাব বুঝে পড়ল, অশিশু হতে চলে যাওয়ার পর আমাদের সবাইকে ভুলেই যাবে। এবার যেন আঘাতটা আরো বেশি লাগলো। অভিরাজ পরপর পাঞ্চিং ব্যাগে পাঞ্চ করতে লাগলো। ঈশান লক্ষ্য করে ফের বলল, নিয়তি একই বলে, কি আর করার, আমরা চাইলেও অশিশুকে ধরে রাখতে পারবো না। কথাটা খুব বেশি মিথ্যে নয়, সামনে অনেক প্রতিকূলতা রয়েছে। অভিরাজ কথাগুলো গিলে নিল। ঈশান বুঝলো এখন অভিরাজের একা থাকা প্রয়োজন। সে চলে যেতেই ভাবনায় মুশকিল হয়ে পড়ল। সত্যিই কি চলে যাবে অশুষী? এক বৃষ্টির মাঝে এসে আবার বৃষ্টিতেই বুঝি হারিয়ে যাবে? বর্ষার মৌসুম, নিয়মিত বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক একটা বিষয়। ছোঁয়ার বিয়েটা কাছে এসেছে, কেনাকাটা হয়েছে বেশ। অভিরাজ অশুষীকে নিয়ে বের হলো। লাবণ্য এক সপ্তাহ ধরে বাড়ি নেই। ছোঁয়ার হলুদেও থাকতে পারবে না। অশুষী বাঙালি বিয়ে দেখেনি, রিচুয়ালগুলো একদমই জানা নেই। অভিরাজ নিজ থেকেই তার জন্য জামা কাপড় পছন্দ করেছে। সে শুধু হাঁ হয়ে তাকিয়ে আছে। জিনিসপত্র কেনা হলে রেস্টুরেন্টে এলো ওরা। সেখান থেকে ডিনার সেরে বাড়ি ফিরল। অশুষীর জন্য আনা জামা কাপড়গুলো যেন একটু বেশি সুন্দর। সকলে অভির চয়েসের প্রশংসা করে চলেছে। পরদিনই বাড়ি সাজানোর কাজ শুরু হয়ে গেল। ফুল আর লাইটিংকে মেইন থিম ধরে কাজ চলছে। একমাত্র মেয়ের বিয়েতে দুহাত খুলে খরচা করে চলেছেন আমান। সিনহা বাড়ির রিচুয়াল অনুযায়ী বাড়ির ছোট বড় সব সদস্যরাই কনেকে উপহার দেবে। সেই অনুযায়ী সবাই উপহার কিনেছে। বিষয়টা জানতে পেরে অশুষীর মন খারাপ হলো। তার কাছে দেওয়ার মতো কিছুই নেই। সে এটা নিয়ে কারোর সাথে আলোচনাও করতে পারছে না। পুরো বিকেল ওভাবেই পার হলো। সন্ধ্যায় মেহেদের অনুষ্ঠান, অথচ মেয়েটির মাঝে আনন্দ নেই। সারাদিনের ধকল শেষে অশুষীর গোমরা মুখ অভিকে বেশ ব্যথিত করলো। সে অগোচরে মেয়েটিকে ডেকে নিল। মন খারাপ করে আছো কেন? সবাই ছোঁয়াপুর জন্য উপহার কিনেছে। হ্যাঁ, এটা আমাদের বাড়ির রিচুয়াল। আমার কাছে দেওয়ার মতো কিছু নেই। কে বলেছে নেই? তুমিও উপহার দিচ্ছ। আমি আব্বু আর মা মিলে একটাই উপহার এনেছে। আমি আর তুমিও একটা উপহার দিব। ওরা তো হাজবেন্ড ওয়াইফ। এ কথার দমে গেল অভিরাজ। তার মুখে অদল বদল করে শুধালো, তুমি আমাকে বন্ধু মনে করো শশী? বন্ধু শব্দটি অভিরাজের সাথে যাচ্ছে না। অশুষী দুদিকে মাথা কাত করে না বুঝালো। পরপর দীর্ঘশ্বাস নেমে এলো। অশুষীর খেয়াল হলো হাতে থাকা রিংয়ের কথা। সে রিংটা হাতে তুলে নিয়ে বলল, ছোঁয়াপুকে এটা দিব আমি? একদমই না, এটা তোমার মায়ের দেয়া উপহার। আমি তোমাকে নতুন কিছু এনে দেব, কেমন? অশুষী হ্যাঁ না কিছুই বলল না, শুধু ছেলেটার বাহু খামচে ধরল। আমাকে নিয়ে ছাদে যাবেন একটু? ওরা ছাদে এলো। পুরো ছাদ ফুলে ভরে উঠেছে। মিষ্টি একটা সুবাস নাকে লাগছে। অশুষী এগিয়ে এসে ফুলে পা ডুবিয়ে দিল। পানিতে তার কোমল ফর্সা পা জোগল দেখা যাচ্ছে।
অদ্ভুত সুন্দর লাগছে দেখতে। অভি কিছু সময় তাকিয়ে থেকে পাশে বসলো। তোমার খুব মুড সুইং হয় তাই না? খুব, বিশেষ করে মেনস্ট্রুয়েশনের সময়। খোলা বইয়ের মতো অসুসী, সে খুব সরাসরি কথা বলতে পছন্দ করে, তবে সবার সাথে তার বনিবনা হয় না। অভি কোনো রকমে সংকোচ ছাড়াই বলল, শারীরিক বিষয়গুলো নিয়ে এত অবহেলা করলে তো চলবে না উষসী। তোমার ডেট চলেছে বলবে না? লাবণ্যপুনি, বাকিরা ছিল। সবাইকে বিরক্ত করতে চাইনি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমার পেইন হচ্ছে? উহুম। হলে জানাবে, আর একদমই মন খারাপ করবে না। অভিরাজ নিজের হাতের মুঠোয় অসুসীর নরম তুলতুলে হাতটা গলিয়ে দিল। চালাক মেয়েটাও বুঝিয়ে মাঝে মাঝে বোকামি করে। করে তো। নেক্সট আর করবে না। হাউজিং এর একটা বিষয় থাকে, তোমার স্বাস্থ্যের সুরক্ষা তোমাকেই করতে হবে। অসুসী হু না কিছুই বলল না, আলগোছে অভির বাহুতে মাথা এলিয়ে দিল। মম আমার খুব খেয়াল রাখতো। সত্যি বলতে আমি আদরের থেকেও আদরে। ছোট ছোট বিষয়গুলো মম দেখেছে। সবার সাথে মেশার সুযোগ হয়নি, খুব কম মিশতে পারি আমি। তবে যাকে ভালো লেগে যায় তাকে ছাড়তে খুব কষ্ট লাগে। আমাকে তোমার কেমন লাগে উষসী? শুরুর দিকে কিন্তু আমাদের ঝগড়া হয়েছিল। এটার উত্তর নেই আমার কাছে। আপনার বিষয়টা আমি বিগত আচরণের সাথে মেলাতে পারি না মিস্টার রাগী। সত্যি বলতে নিজের মাঝে পরিবর্তন দেখছি। কিছু পরিবর্তন ভালো হয়নি। রিন, তোমার আমার প্রথম আলাপ তো বৃষ্টিতেই, তাই তোমার নাম দিলাম রেইন। অসুসী আর কথাই বলতে পারল না। একটা শীতল হাওয়া তাকে ভীষণ আকর্ষণ করছে। সে নিজেকে গুটিয়ে ফেলল অভিরাজের সাথে। ছেলেটার শরীর থেকে মন ভালো করার সুবাস আসছে। এত রকমারি অনুভূতি হয় কেন তার? সকলেই লেহেঙ্গা পরেছে আর অসুসী পরেছে ফ্রক। তাকে এতেই সুন্দর লাগছে। বিদেশিনীকে দেখে অনেকে বেশ আলাপ করছে। এদিকে অসুসী একটা মানুষকে খুঁজে চলেছে। সে কখনোই সাজে না, আজ একটু সেজেছে, তাই প্রিয় মানুষটার নজরে আসতে চাইছে। কিন্তু ঈশানকে মন খারাপ করে বসে থাকতে দেখে তার সামনে আগায় না। ফ্রেন্ড, তুমি মনমরা হয়ে আছো? মনমরা নয় উষসী, আই এম সো মাচ হ্যাপি। লুক অ্যাট মাই ফেস। সবসময় মাইন্ড রিড করতে পারি না বলে এমন নয় মেয়েকে খুশি বুঝবো না। বেশ শক্ত বাংলা উচ্চারণ করছে উষসী। ঈশান একটু নড়ে চড়ে উঠল। তুমি কি বলছো উষসী? ছোঁয়াপুর বিয়েতে তুমি খুশি নও ঈশান? সবাই তো খুশি। কেন সত্যিটা থেকে জানাওনি ঈশান? সবকিছু জানাতে নেই উষসী, কেন জানাতে নেই? অনেক কারণ রয়েছে, তুমি এখন বুঝবে না। একটু বসো পাশে। উষসী ঈশানের পাশে বসলো। মেয়েটা ওর থেকে 7 বছরের ছোট হবে, অথচ কথা বলে বন্ধুর মতো। আসলে বন্ধুত্বের জন্য বয়স কোনো বিষয় থাকে না। কিছু সময় পার হয়ে গেলে উষসী বলল, ভালো লাগছে না। কেন? সব তো সুন্দরই হচ্ছে। তুমি মন খারাপ করে আছো? আমি অলওয়েজ এমনই থাকি। আচ্ছা, এখন এসব ছাড়ো, আসল কথা বলো। ব্রোকে বলেছো? বলেছি। কি জানিয়েছে? বুঝতে পারছি না, আমার মাথার উপর দিয়ে কথাগুলো চলে গেছে। মুচকি হাসলো ঈশান। মেয়েটার বাদামি রঙা চুলগুলোর দিকে নজর রেখে বলল, ব্রো তোমাকে ভীষণ ভালোবাসে উষসী, আমি চোখের ভাষা বুঝতে পারি। দুহাত ভরাট করে মেহেদি লাগালো উষসী। তার হাত এখন রঙিন হয়ে উঠেছে। এত সময় পর অভিরাজের দেখা মিল। সে কোকোকে চেক আপ করাতে নিয়েছিল। প্রাণটির মাঝে মাঝেই নানান ধরনের সমস্যা দেখা দিচ্ছে। বিষয়টা বেশ সিরিয়াস ভাবে নিয়েছে অভি। উষসীকে দেখতে পেয়েই নেমে এলো কোকো। মিউ মিউ করছে কোলে ওঠার জন্য, অথচ উষসীর হাত ভরাট করা মেহেদি। ইরা এসে কোকোকে তুলে ধরলো। এমন করে না কোকো, মেহেন্দি নষ্ট হলে তোমার বন্ধু কষ্ট পাবে। মানুষের ভাষা বুঝতে পারলে কোকো নিশ্চয়ই থেমে যেত, তবে অবলা প্রাণীটির সেই ধরনের বিশেষ কোনো ক্ষমতা নেই। ইরার বান্ধবীরা চলে আসায় তাকে যেতে হলো। উষসী মাথা ঘুরিয়েছে সবে, অমনি লাফিয়ে উঠল কোকো। সঙ্গে সঙ্গে মেহেদিতে কোকোর শরীর মেখে গেল। সুন্দর ডিজাইনটা লেপটে যাওয়ায় কান্না পাচ্ছে ওর। অভি খেয়াল করেছে বিষয়টা। সে সঙ্গে সঙ্গে মেয়েটিকে উপরে নিয়ে এলো। হাত ধুয়ে দিতেই সবটা ঠিক দেখতে পেল। উষসীর মন খারাপ যেন হাওয়ায় মিলিয়ে গেল। অর্গানিক মেহেদি হাওয়ায় রং হতে সময় লাগে, তাই ডিজাইনটা নষ্ট হয়নি। কিছু সময় পূর্বে একটা কথা শুনতে পেয়েছে সে, মেহেদির রং যত গাঢ় হয় হাজবেন্ড তত ভালোবাসে। ওর হাতের রংটা একদমই গাঢ় হয়নি, এই নিয়ে পেয়ে মন খারাপ হয়ে গেল। সে চাতক পাখির মতো অভিরাজের দিকে তাকালো। অভি কোকোর গায়ে লেগে থাকা মেহেদি পরিষ্কার করছে। কোকো, তুই আমার বন্ধু না, দিনই তো সব নষ্ট করে। রেগে গিয়েছে উষসী। ভীষণ ভালোবাসার প্রাণীটিকে তুই বলে সম্বোধন করছে। ও কি আর বুঝতে পারে এসব? মেহেন্দিটা একদমই রং হয়নি। হাত বাড়িয়ে দেখালো উষসী। খুব একটা রং হওয়ার সুযোগ পায়নি, তবুও সুন্দর লাগছে হাতে।
প্রথমবার হাতে মেহেদি স্পর্শ করিয়েছে কিশোরী, তাই উত্তেজনা এত বেশি। কিন্তু সবটাই তো খেটে গেল। অভিরাজ অবশ্য প্রশংসা করতে ভুলল না।